দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফাতিহা শাফি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, শেয়ার বাজারের আদ্যোপান্ত নিয়ে কথা বলে থাকি এবং সেই সাথে কিন্তু সম্পৃক্ত থাকে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনাবলীও। যেরকমটা আমরা জানি বর্তমানে কিন্তু সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কিছু অঞ্চলে কিন্তু বন্যার যে বিষয়টি সেটি কিন্তু প্রবলভাবে দেখা দিয়েছে এবং আমরা আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু সেটি চূড়ান্ত করেছি। আমরা যেরকমটা জানি বন্যা কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, সেটি আমাদের অর্থনীতির উপরও ব্যাপক প্রভাব ফেলে থাকে। তাই আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা চূড়ান্ত করেছি বন্যার ধাক্কা, কৃষকের ক্ষতি, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ। আমন্ত্রণ আপনাকে। এবং আমার সাথে আরও আছেন সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী, সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় সংসদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে জুমে যুক্ত আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। স্বাগত আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। যেরকমটা বলছিলাম যে বন্যা কিন্তু গোটা অর্থনীতিতেই কিন্তু একটি প্রভাব বিস্তার করে থাকে। সেটি আসলে জানতে চাচ্ছি, এই যে এবারের বন্যা যেটি হচ্ছে সেটি আসলে কৃষি এবং অর্থনীতিতে এর প্রভাব ঠিক কীরকমভাবে পড়তে যাচ্ছে? দেখুন, এবার বন্যা খুব সম্প্রসারিত আকারে হয়েছে সেটা বলবো না। এলাকা বেসিসে বন্যাটা হয়েছে প্রাদুর্ভাব, এবং বন্যার কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত সবসময় কৃষি ফসল এবং ফসল বহির্ভূত কৃষি খাত, এগুলো সবসময় বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া মানুষের কাজের সুযোগ সীমিত হয়ে পড়ে এবং কৃষি বহির্ভূত কর্মকাণ্ড যেটা সেটাও করার সুযোগ থাকে না। তো সার্বিকভাবে অর্থনীতির বড় একটা ক্ষতি হয়। বিশেষ করে বন্যার সময় এখন চিন্তা করতে হবে যে কী ধরনের স্ট্যান্ডিং ক্রপস আমাদের দেশে আছে। যে যে এলাকায় বন্যা হয়েছে, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল, এইসব এলাকায় যে বন্যা হয়েছে সেখানে কি স্ট্যান্ডিং ক্রপস এখন আছে। এখন আউশ ফসল এটা বাড়ন্তা এবং কোনো কোনো স্থানে এটা পেকে গেছে এবং পাকা ধান ডুবে গেছে। যেই হিসেব দেখা যায় তাতে আমাদের মোট যে ধান আউশ ফসল তার প্রায় 15% ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ পানির নিচে ডুবে গেছে। আরেকটি বিষয় হলো যে সামনেই আমাদের আমনের চারা রোপণের সময় হবে। ইতিমধ্যেই সিড বেড প্রিপারেশনটা হয়ে গেছে। তো সেখানেও অনেক প্রায় 2000 হেক্টর কিংবা তার চেয়েও বেশি সিড বেড নষ্ট হয়ে গেছে, পানির নিচে তলিয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটার ক্ষতির পরিমাণটা নির্ভর করবে যে কত দীর্ঘ সময় ধরে পানিটা সেখানে দাঁড়িয়ে থাকে। আরেকটি জিনিস হচ্ছে এই যে মুহুর্মুহু বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিটা কতদিন পর্যন্ত খুব বেশি বেশি বৃষ্টিটা হচ্ছে সেটা। তা এখন যেটা দেখা যায় যে পানি কিছু কিছু সরে যাচ্ছে এবং বৃষ্টিটা এখন অনেকটাই দীর্ঘ সময় থেমে থেমে তারপরে হচ্ছে। তাতে করে মনে হয় যে বন্যাটা খুব দীর্ঘস্থায়ী বন্যা হবে না। বন্যাটার স্থায়িত্ব যখন কম হয় তখন ফসলের ক্ষতিটা কম হয়। আর সিডবেড যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো হয়তো সবই পচে যাবে না, কিন্তু কিছু কিছু যেগুলো নষ্ট হয়ে যাবে সেটা পরবর্তী সময়ে আবার নতুন করে সিডবেড করা যাবে এবং লেট আমন করার সুযোগ আছে আমাদের। দেরিতে পাকে এরকম আমন যেটা সেটা করা হয়, যেমন বৃধান 46, বৃধান 23, বৃধান 22 এবং বিনাশাইল, এইগুলো একটু দেরিতে পাকে এবং এইগুলোর সিডবেড আবার নতুন করে এগুলো করা যাবে। তো সার্বিকভাবে ক্ষতি যদি সারা বাংলাদেশের সঙ্গে তুলনা করা হয় সেটা খুব বেশি না, তত গুরুত্বপূর্ণ না। আর দ্বিতীয়ত হলো যে বন্যার কিন্তু সম্ভাবনা সামনেও আছে। যেমন আমাদের যে উত্তরাঞ্চলে তিস্তা অববাহিকা, সেখানে অগাস্ট পর্যন্ত বন্যা হতে পারে এবং তখন যদি বন্যা হয় তাহলে সেখানে কিন্তু যে আমন ধান সেটা খুবই ক্ষতিগ্রস্ত হয়। তাহলে বন্যা যদি সার্বিকভাবে হয় তখন উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চল সব জায়গাতেই ক্ষতি হয়।
তবে এখন পর্যন্ত সেটা এত ব্যাপক এত হারে প্রকট হয়নি। আকারে আপনি আসলে সেটিকে বিবেচনা কিন্তু করছেন। যেটা যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খুবই ক্ষতি হয়েছে। হুম, তাদের তো আসলে শুধু ফসলের ক্ষতি হয়েছে তা তো না, হুম, হাঁস মুরগি সেটা ভেসে গেছে, গরু গরু বাছুর সেগুলো যেগুলো আছে এখানে মরণের পথে, কারণ তাদেরও খাবার নাই। তারপরে ফিশারিজের খুব ক্ষতি হয়েছে, চিংড়ির ঘের আছে হুম, এবং যেগুলো পুকুরে মাছ পালে সেগুলো পালা মাছ বেরিয়ে চলে গেছে। এরপরে গাছপালা এগুলো তো ক্ষতি হয়েছে, ফলমূল এগুলোর ক্ষতি হয়েছে, তো ক্ষতি চারদিক থেকে ক্ষতি হয়েছে। তো এই ক্ষতিগুলো, এখন কথা হলো যে আমাদের আহ, যে বন্যা হয়, বছর বছর দুর্যোগ হয়, সেগুলো যদি আর্লি ওয়ার্নিং সিস্টেমটা থাকে তাহলে এর জন্য তৈরি হওয়া যায় যাতে ক্ষতিটা কম হয়, মানুষের জীবন, মাল, তার ক্ষতিটা কম হয়। হুম, হুম। কিন্তু এই ধরনের বন্যা প্রতি বছর বছরই হয়, এবং এই বন্যা হওয়াটা এটা আমাদের ইচ্ছার উপর নির্ভর হুম, করে না। জি, তো জি। কাজেই এই ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো যে যদি আমরা এর জন্য প্রিপেয়ার থাকতে পারি, হুম, হুম। তাহলে যখন বন্যাটা হয় তখন খুব দ্রুত মানুষকে পুনর্বাসন জি, করা যায়, এবং পরে কৃষির পুনর্বাসনটাও খুব জি। সহজতর হয়, এবং তাতে করে মানুষ আবার ঘুরে জি, আমরা দাঁড়াতে সেই পারে। বিষয়ে জানবো যে কিভাবে অগ্রিম ভাবে প্রিপারেশন বা প্রস্তুতি নেওয়া যেতে পারে। আপনার কাছে চলে আসতে যাচ্ছি সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী। যেরকমটা বলছিলেন আপনার সহ আলোচক, সেরকম প্রকট আকারে কিন্তু বন্যাটাকে উনি দেখছেন না। কিছু কিছু অঞ্চলে যদিও প্রকট আকারে দেখা গিয়েছে, সেটি উনিও বলেছেন। সামগ্রিকভাবে কৃষকরা যারা আছেন এই বন্যার ফলে তারা আসলে কি কি চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সহ আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্যায় উৎপাদিত যেই ফসল এগুলি ক্ষতি হয়ে যায়, যে ক্ষেত্রে যেই কারণে কৃষকরা বহুত কষ্টের মধ্যে তারা পতিত হয়। এক্ষেত্রে আমন ধানের যে বীজ যারা করেছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আউশ ধান এখন ওঠার সময় সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে, পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বিশেষ করে যেটা বড় ক্ষতিগ্রস্ত হয়েছে যে মাছের ঘের বন্যার পানিতে যখন তলায় গিয়েছে সেখানে মাছ বের হয়ে চলে গেছে। এক্ষেত্রে মাছের যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আছেন তাদের বহুত ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া যে পশু পালনের ক্ষেত্রে যেই তারা খাদ্য ঘাস এগুলি তো তাদেরকে সব মাঠ তলিয়ে যাওয়ার কারণে খাদ্য সংকট দেখা দিছে যারা পশুপালন করে। এই ধরনের সমস্যায় কৃষকরা বেশ পতিত হয়েছে এবং তাদের যখন এই বন্যার কারণে তাদের ফসল নষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যে আবার নতুনভাবে বীজতলা করবে, সেজন্য তাদের টাকা পয়সার প্রয়োজন আছে। সেই টাকা পয়সা একজন কৃষকের তো অত বাড়তি সেরকম টাকা পয়সা নাই। তো এক্ষেত্রে তাদেরকে পুনরায় আবার কৃষিতে মনোযোগী করা, সেক্ষেত্রে তাদেরকে আবার উৎসাহ দান করার ক্ষেত্রে আমাদের সবাই এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়াই দিতে হবে। তাহলে কৃষকরা আবার পুনরায় ঘুরে দাঁড়াইয়া সেরকম কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? অফকোর্স উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে করে তারা ঘুরে দাঁড়ায় আবার কৃষির প্রতি তারা মনোযোগী হতে পারে, কাজ করতে হয়। যেন কৃষি সম্প্রদায় মন্ত্রণালয় এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে এবং আমাদের কৃষক দলের লোকজন যারা আছে সবাই তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়েছে, এবং সেই উদ্যোগের কারণেই তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ তারা ঘুরে দাঁড়াবে, এটা তাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি। জি, আমরাও সে ব্যাপারে আশাবাদী। আমাদের সাথে জুমে যুক্ত আছেন ডক্টর মাহফুজ কবির। আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা তো অনেক ক্ষয়ক্ষতির যে বিষয়গুলো সেটি সম্পর্কে আমরা জানলাম ইতোমধ্যে। জাতীয় অর্থনীতিতে এর প্রভাব কীরকমভাবে পড়তে পারে সেই বিষয়টি জানতে চাচ্ছি, এবং এর ফলে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কোনো ঝুঁকি আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এর মধ্যে একটা বড় শখ হয়ে গেছে হাওড় অঞ্চলে যে বন্যা হয়েছে, ফ্ল্যাশ ফ্লাড। তো সেটার কারণে ওইখানকার ৮০-৯০% মতো ধান তলিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি তাদের হাহাকার। এবং একই সঙ্গে আসলে এই যে এখনকার যে হঠাৎ করে যে বৃষ্টি এবং বৃষ্টির কারণে জলাবদ্ধতা এবং বন্যা, এই দুটোই কিন্তু আর এক দফা আর কি আমাদের রিকারেন্ট ক্রাইসিস তৈরি করে হচ্ছে।
আর এর পাশাপাশি আমরা এখন দেখতে পাচ্ছি যে এর মধ্যেই কিন্তু একটা ওই হিট ওয়েভ, মানে বড় রকমের কিন্তু চাপ তৈরি করেছে। মানে ওই শস্যের দুই রকমের ক্ষতি হয়েছে, একটা হচ্ছে হিট ওয়েভ থেকে, এবং এর পরপরই যেটা দেখলাম আমরা, যে এই যে হঠাৎ করে যে এত বৃষ্টি হলো, এবং এটার কারণে আসলে যেটা পানি আসে আর কি যে ভারতের দিক থেকে, তো সেখানে আমরা দেখলাম যে তিস্তার ওই দিকটাতে আসলে কিন্তু এই হঠাৎ করে যে বিপুল পরিমাণে পানি এটা কিন্তু ছাড়া হয়েছে। এবং আবার আসলে তো সত্যি যেটা যে আপস্ট্রিম থেকে যে পানিটা আসছে সেটা একটা, আর অন্যদিকে হচ্ছে বন্যা এবং জলাবদ্ধতা। তো সব মিলিয়ে আসলে এক ধরনের চাপ আছে কিন্তু। মানে এই ফ্লাশ ফ্লাডে যেরকম ক্ষতি হয়েছে হঠাৎ করে যে সব তলিয়ে গেছে, তো ওইরকম কোনো লার্জ স্কেলে যে হঠাৎ করে কিন্তু আমরা সেরকম দেখতে পাইনি যেরকম ক্ষতি হয়েছে, মানে এই এই যে বন্যা সেটির কারণে। কিন্তু সামনে যে বন্যার কথা শুনছি আমরা, যে এরপরে যেটা আসবে সেটার কারণে হয়তো আরেক দফা মানে বড় রকমের ক্ষতি হতে পারে। বিশেষ করে যে এই আমাদের কৃষি, যে খাদ্য উৎপাদন, তো সেটার উপর একটা চাপ তৈরি হতে পারে। তো এবং এটার জন্য মানে এর মধ্যে আমি বিভিন্ন মিডিয়াতে বলেছি যেটি, সেটি হলো যে এই সরকারের যে খাদ্য আমদানি, তো সেটার জন্য কিন্তু খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে G2G লেভেলে যেটা আছে, তো সেটা কিন্তু এটা হতেই পারে। আর এর পাশাপাশি আমাদের যে প্রাইভেট সেক্টর, তার জন্য আসলে এখানে একটু ইম্পেটাস দরকার। মানে এখানে তাদেরকে আসলে উদ্বুদ্ধ করতে হবে যে এখনই যেন তারা এটা সংগ্রহ করে। তার কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশে যে একবার হচ্ছে হিট ওয়েভ, সেটা নিয়ে কিন্তু সারা পৃথিবী জুড়ে, ইউরোপ থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন দেশ, ল্যাটিন আমেরিকাতে প্রত্যেকটা জায়গাতে কিন্তু শস্যের ক্ষতি হয়েছে। যার ফলে এরপরে আবার যখন চীন সহ অন্যান্য জায়গাতে যে বন্যাটা হলে, তখন কিন্তু এই আমাদের জন্য খাদ্য সংগ্রহ করাটা কঠিন হয়ে যাবে আন্তর্জাতিক বাজার থেকে, এবং দামটাও অনেকটা বেড়ে যেতে পারে। তো এই কারণে এক্ষুনি আসলে এই খাদ্যশস্য আমদানিটা করে ফেলতে হবে। এই আমাদের যে একটা ভালো পরিকল্পনা ছিল, কিন্তু এই যখন মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে যখন তেলের বাজার হঠাৎ করে অস্থির হয়ে গেল, তখনই সরকার কিন্তু মরিয়া হয়ে এই জ্বালানি যে সংগ্রহ করেছিলেন, আমার মনে হয় এখন কিন্তু সময় এসেছে যে খুব দ্রুত এই খাদ্য সংগ্রহ করতে হবে, অন্তত বাফার স্টকটা করতে হবে। তো সেটা করতে পারলে আমি মনে করি যে আমরা অন্তত খাদ্যের বাজারটা স্থিতিশীল রাখতে পারবো, এবং এতে করে ম্যাক্রো ইকোনমিটাও অনেকটা হয়তো স্টেবল হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসতে চাচ্ছি আবারও, যেরকমটা বলছিলেন যে আগাম কিছু পরিকল্পনার দরকার আছে, সেই প্রিকশনসগুলো আসলে কি হতে পারে? দেখুন, আমাদের দীর্ঘদিন ধরে, গত প্রায় 4 বছর ধরে খাদ্য মূল্যস্ফীতি খুবই উপরে, হুম। এবং বিশ্ব ব্যাংকের হিসেবে আমরা 4 বছর ধরে লাল তালিকাভুক্ত। তো এদিক থেকে একটা শঙ্কা আমাদের আছে। আর যখন বন্যা হয়, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়, কৃষির ক্ষতি হয়, তখন উৎপাদন স্বাভাবিকভাবেই কিছুটা কমে যায়, এবং ফলে সরবরাহ কম হয়, এবং সরবরাহ যখন কম হয় তখন খাদ্যের দাম বেড়ে যেতে পারে। এবং এই সুযোগে আমাদের যারা কিছু সংখ্যক ব্যবসায়ী যারা আছে, তারা বিভিন্ন অজুহাতে দাম বাড়াতে চেষ্টা করে এবং অতি মুনাফা নেয়ার চেষ্টা করে। হুম। তো এই সব কিছু মিলে এখন সরকার যদি খুব ভালো ম্যানেজমেন্ট করে, তাহলে হয়তোবা যত বেশি সংখ্যা, এই মুহূর্তে আমরা সেটা চিন্তা করছি না। তার কারণ হলো যে এবার সরকারি পর্যায়ে প্রায় 22 লাখ টন খাদ্যশস্যের মজুদ আছে, আর গত বোরো উৎপাদনটা ভালো হয়েছে। কাজেই এবার যদি আমনের উৎপাদন খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে শঙ্কার খুব বেশি কারণ নাই। তবে আমার মনে হয় যে সামনে কৃষির উপরে খুব বেশি গুরুত্ব, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষির উপরে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। আমরা মনে করি যে যে বন্যা যদি হয় বা এই ধরনের দুর্যোগ যখন হয়, তখন সামনে কিভাবে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সবচেয়ে বড় কথা হলো কৃষককে সহায়তা করা। একটা হলো যে আমরা মেটেরিয়ালস, ইনপুট, এগুলো দিয়ে আমরা সহায়তা করে থাকি। আরেকটা হলো যে নগদ সহায়তা। এখন এই যে বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, তখন মানুষের সবচেয়ে বড় দরকার হয় নগদ সহায়তার। এবং আমাদের সরকার যখন কৃষকদেরকে বা গ্রামের সাধারণ মানুষকে সহায়তা করে, তখন নগদ সহায়তাও কিছুটা দেয়, কিন্তু তাদের প্রয়োজন এত বেশি যে সরকার, তারপরে আমাদের যে প্রাইভেট সেক্টর থেকে যারা এগিয়ে যায় সাহায্য করার জন্য, তারা সবাই হয়তো চেষ্টা করে, তারপরেও কিন্তু তাদের কষ্ট অনেক বেশি বেড়ে যায়, কষ্ট সীমা থাকে না। সেই জন্য আমাদের মনে হয় যে, আমরা সবসময় দেখেছি যে একদিকে যেমনিভাবে সরকার উদারভাবে এগিয়ে যায়,
তেমনিভাবে প্রাইভেট সেক্টরে যারা আছে, যাদের সামর্থ্য আছে, তারা তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহায়তা করতে চেষ্টা করে। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, আমরা আমাদের ছাত্র জীবনে সেটা করছি, শিক্ষকরা জি। সবাই দৌড় বেঁধে যায়, জি। সাহায্য সহায়তা জি। করে। তো এই ক্ষেত্রে ম্যাটেরিয়াল সহায়তার সঙ্গে সঙ্গে নগদ সহায়তা কত বেশি সহায়তাটাও দেওয়া যায় জি সেটাও হয়তো নিশ্চিত চিন্তা করতে করতে হবে। হবে। জি আরেকটি জি বিষয়ে আমি আমরা আপনাকে সেই বলি। বিষয় নিয়ে আবারও জানতে চাবো আপনার কাছে। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্টস এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতি শেষে আবারও আমন্ত্রণ ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্টস এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আমরা খুবই সমসাময়িক একটি বিষয় নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে বন্যার ধাক্কা, কৃষকের ক্ষতি, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে চ্যালেঞ্জ। আর এই বিষয়ে কথা বলছেন আমাদের সাথে তিনজন বিশেষজ্ঞ আলোচক। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আপনি যে বিষয়টি না, আসলে আমি যে বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে পুনর্বাসন। জি এই ধরনের দুর্যোগ হতেই থাকবে, কিন্তু কত তাড়াতাড়ি করে আমরা পুনর্বাসনটা করতে পারি সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এখন সরকার এদিকে এগিয়ে আসে এবং এর সঙ্গে সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যাতে এগিয়ে আসে এগিয়ে আসে। সেটা প্রতি আমি গুরুত্ব দিচ্ছি। জি আরেকটি বিষয় হলো যে আমাদের বন্যার পানিটা কত দ্রুত সরে যেতে পারে সেই জন্য প্রচেষ্টা নেওয়া দরকার। এটা যেমন কিছুদিন আগে আমাদের হাওর অঞ্চলে বন্যা হয়েছে। হাওর অঞ্চলে বন্যা এবছর তেমন ব্যাপক প্রথমে হয় নাই, কিন্তু শেষের দিকে হাওর অঞ্চলে যে বন্যা হয়েছে তাতে করে অনুমান করা হচ্ছে 2 থেকে 2.5 লাখ টন চালের উৎপাদন কম হয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে যদি খুব দ্রুত যদি পানিটা সরে যায় জি তাহলে কিন্তু বন্যার স্থায়িত্বটা কম হয় এবং ক্ষয়ক্ষতি কম হয়। ঠিক তেমনিভাবে এখন চট্টগ্রামে এবং আশপাশের এলাকাগুলোতে যে বন্যা হয়েছে সেটা যদি পানিটা দ্রুত সাগরের দিকে চলে যায় তাহলে যে ক্ষয়ক্ষতি এটার পরিমাণ কম হবে। জি তো এই বিষয়ে আমাদেরকে পরিকল্পনা করতে হবে যাতে করে বন্যার হাত থেকে আমাদের সাধারণ কৃষক, গরিব মানুষ যারা আছে তাদেরকে কিভাবে ভবিষ্যতে অনেকটা নিরাপদ রাখা যায়। সেরকমটা আসলে একটা কথাই আছে যে আমরা যেরকমটা বলে থাকি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আগাম প্রস্তুতি থাকলে আসলে আমরা আসলে এইটি মোকাবেলা করতে পারবো। আপনার কাছে চলে আসতে যাচ্ছি, সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে খাল খনন কর্মসূচি আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণও করে যাচ্ছেন, এবং সেই সাথে কিছু কার্ডের যে বিষয়গুলো সেই ব্যবস্থাও আমরা দেখেছি। ফ্যামিলি কার্ড আছে, কৃষক কার্ড আছে, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, সেগুলো আসলে বন্যা মোকাবেলায় কতটুকু সহায়ক ভূমিকা পালন করবে। এবং যেই কার্ডের যে বিষয়গুলো আছে, যেমন কৃষক কার্ড দ্বারা একজন সাধারণ কৃষক ঠিক কীরকমভাবে উপকার পেতে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকারে আসার পর থেকেই তার খাল খনন কর্মসূচি বেশি প্রাধান্য দান করেছে। এই প্রাধান্যের কারণে কৃষকদের জন্য অনেক উপকার হবে। এই ভাই একটু আগে বলল যে বন্যার পানিটা যে তাড়াতাড়ি নেমে গেলে ক্ষতির পরিমাণ কম হবে। এই জন্যই যদি খাল খনন করা থাকে আগে, তাহলে এই পানিটা আটকায় থাকবে খুব কম, তাড়াতাড়ি পানি খাল দিয়ে নদীতে সাগরে চলে যাবে। এই জন্য খাল খনন কর্মসূচিটা যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছে, এজন্য আমরা কেন্দ্রীয় কৃষক দলের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এবং কৃষক কার্ড বিতরণের পরিপ্রেক্ষিতে অনেক অসহায় কৃষক, তারা গরিব কৃষক, তারা এই যে 25 কেজি করে চাল এবং বিভিন্ন সহায়তা পাচ্ছে, এতে তারা বেশ উপকৃত হচ্ছে। এটা সত্যিকারভাবেই এটা জনগণের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা জাগিয়েছে এবং প্রধানমন্ত্রীকে সবাই ধন্যবাদ জ্ঞাপন করতেছে। এবং বৃক্ষরোপণ, এই দেশের যে এই দুর্যোগ ব্যবস্থাপনার পিছনে কারণ হলো যে জলবায়ুর যে পরিবর্তন, সেখানে আমাদের পরিবেশকে আমরা যদি সুন্দর রাখতে পারি তাহলে এই জলবায়ুর পরিবর্তন, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা, এটা দুর্যোগ কম হবে। সে কারণে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী এই 5 বছরে 25 কোটি এই বৃক্ষরোপণের সে কর্মসূচি গ্রহণ করছে। এবং সেখানে প্রতিদিনেই সে বিভিন্ন অঞ্চলে, যেমন গতকালকে আমাদের বরিশাল ডিস্ট্রিক্টে গেছিল, সেখানে সে এটার উদ্বোধন করছে। এবং এইভাবে সে বাংলাদেশের সমস্ত এলাকায় যে কৃষি এই বৃক্ষরোপণের কার্যক্রম উদ্বোধন করতেছে, খাল খননের কার্যক্রম উদ্বোধন করতেছে।
এই কাজ এইভাবে অব্যাহত থাকে, আমরা আশা করি অনাগত ভবিষ্যৎ উইদিন 5 ইয়ার্সের জি। মধ্যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ অনেক কমে যাবে এবং যারা কৃষক ভাই তাদের ফসলাদি যে এরকম ক্ষতি হয়েছে বন্যায়, সে থেকে তারা অনেকটা রেহাই পাবে জি। এবং খাল খননের কারণে তাদের যে সেচের সমস্যা ছিল, পানির যে সমস্যা ছিল, সেই সমস্যা দূরীভূত হবে। তারা নিশ্চিতভাবে তাদের ফসলের সেইভাবে পানি দিয়ে ফসল ঠিকমতো উৎপাদন করতে পারবো এবং তাদের খরচও কমে যাবে এবং তারা সুখী সমৃদ্ধিভাবে দেশ বসবাস করতে পারবে, জি। সে আশা আমি জি রাখি। জি, আমরাও আশাবাদী সে ব্যাপারে। জনাব মাহফুজ কবির, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাচ্ছি, এই যে কৃষক কার্ডের একটি বিষয় কিন্তু আমরা তুলে এনেছি আমাদের আলোচনায়। কৃষক কার্ডটি আসলে অর্থনীতিতে কিরকম প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন একজন অর্থনীতিবিদ হিসেবে? হ্যাঁ, কৃষক কার্ড কিন্তু আগেও ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ওটা যে উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডটা করা উচিত, মানে সেই দিকে কিন্তু বর্তমান সরকার গেছে। মানে একেবারে যে ক্ষুদ্র প্রান্তিক যে কৃষক, তো তাদেরকে আসলে এই যে বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়া, সেটাই এখন আমি মনে করি যেটা একটা বড় ডাইমেনশন, যে কারণে কিন্তু কৃষকেরা অনেকটাই এখন উৎসাহিত হচ্ছেন। আগে দেখতে পেয়েছি যে সব রকমের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষক কার্ড, এগুলোতে কিন্তু যে দুর্নীতির মহোৎসব ছিল, সেটা কিন্তু এখন আর কেউ অভিযোগ করছেন না। তো এটা সবচেয়ে বড় দিক, এবং যেটা ধাপে ধাপে এখন হচ্ছে, এবং একটা পর্যায়ে গিয়ে মোটামুটি আমাদের দেশের যত ক্ষুদ্র প্রান্তিক কৃষক রয়েছেন বা মাঝারি, পরে আস্তে আস্তে হয়তো স্কেল আপ করা হবে। তো তখন কিন্তু এই পুরো দেশ এটা সুবিধা পাবে। মানে মূল বিষয়টা হচ্ছে যে কৃষকেরা বাঁচলে কিন্তু দেশ শান্তিতে থাকে। মানে তারা তো বিভিন্ন রকমের যে সমস্যার মুখোমুখি হয়েছেন অতীতে, আমরা দেখতে পেয়েছি যে তারা কোথাও যেতে পারতেন না, যে কার কাছে গিয়ে বলবো, কারা আসলে তাদের সমস্যার সমাধান করবে। কিন্তু এখন তারা কিন্তু ভরসা পাচ্ছেন, এবং একই সঙ্গে এটার কারণে যে দেশের পুরো কৃষি অর্থনীতি এবং ম্যাক্রো ইকোনমি দুটো জায়গাতে একটা ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তো এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই এই মুহূর্তে আসলে কৃষকদের মধ্যে, বিশেষ করে যারা ক্ষুদ্র কৃষক, যারা সংখ্যা সবচেয়ে বেশি, তো তাদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্দীপনা দেখা যাচ্ছে। মানে যতটুকু আমরা লক্ষ্য করেছি যে তারা কিন্তু খুব ইতিবাচক এই কার্ডটা নিয়ে। আমরা কিন্তু সহায়তার পরিমাণ নিয়ে আসলে অত বেশি আশা করা ঠিক হবে না। আমাদের স্কেলটা সবচেয়ে বড় বিষয়। যে এখানে এই মুহূর্তে যে স্কেলে দেওয়া হচ্ছে, তো যদিও যথেষ্ট পরিমাণে আসলে একটা প্রেশার আছে, যেমন রেভিনিউ কালেকশন কম, কিন্তু তারপরেও আসলে সরকারের ইতিবাচক আগ্রহটা সবচেয়ে বেশি। এবং এই কারণেই আমি মনে করি যে আসলে এই কৃষকদেরকে আসলে তাদের যোগ্য সম্মান দেওয়া, এবং একই সঙ্গে যে তাদের যে অবদান আমাদের যে দেশের অর্থনীতিতে, তো সেটা স্বীকার করেই তাদেরকে আসলে একটা ছোট রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করা। তো সেটাই, সেইভাবে আসলে জিনিসটাকে দেখা উচিত। জি, ইতিবাচক একটি প্রভাব আছে, সেই সাথে কিন্তু নেতিবাচক একটি ধারণারও কিন্তু অবতারণা হয়ে থাকে। আমরা যেরকমটা জানি, মধ্যস্বত্বভোগীদের কাছে আসলে এই সুবিধা চলে যাওয়ার কোনো বিষয় কি কাজ করে কিনা? না, এখন যে পদ্ধতিতে দেওয়া হচ্ছে সেটাতে আসলে এই মধ্যস্বত্বভোগীদের কাছে জিনিসটা যাওয়ার সুযোগ একেবারে নেই। এবং একই বিষয় কিন্তু আসলে ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা দেখতে পাচ্ছি যে আসলে যেভাবে আসলে এই সহায়তাটা দেওয়া হচ্ছে, তো সেখানে মধ্যস্বত্বভোগীদের আসলে কিছু করার নেই। আগে যে বড় সমস্যা হয়েছিল সেটা হলো যে আসলে উদ্দেশ্য ছিল এই ক্ষুদ্র মাঝারি কৃষকদেরকে বা অতি ক্ষুদ্র প্রান্তিক কৃষকদেরকে কিন্তু ওই সুবিধাটা পুরোটাই পেত কিন্তু যারা বড় কৃষক তারা, যার ফলে আসলে যে উদ্দেশ্যে আসলে এটা এটা তৈরি করা হয়েছিল, তো সেটা কিন্তু সম্পূর্ণ বিফলে গিয়েছিল। এই কারণে কিন্তু সেটা খুব একটা মানে কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি, অর্থের অপচয় হয়েছে। কিন্তু এখন যেটা করা হচ্ছে সেটা হলো যে সরাসরি কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে এই এই সহায়তাটা। তো এই কারণেই এখন কিন্তু এই সুযোগটা নেই। তবে এটাও ঠিক যে আপনার যদি এখানে একটা ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রির কথা যেটা বলা হচ্ছিল, মানে অর্থমন্ত্রী বলেছেন যে সেটার মাধ্যমে আসলে এই সুবিধাটা সরাসরি পৌঁছে দেওয়া, তো সেই কাজটা আসলে করতে হবে। যে আমাদের ওই ডেটাবেজে একটা সমস্যা আছে, তো সেই জায়গাটাতে একটা মানে সত্যিকার অর্থে একটা অবজেক্টিভ ডেটাবেজ যদি আমরা তৈরি করতে পারি, যেখানে আসলে যারা একেবারে ক্ষুদ্র কৃষক বা প্রান্তিক কৃষক, তো তারাই যেন সেই ডেটাবেজের মধ্যে থাকেন, এবং সেটা করলে একটু সময় লাগবে, কিন্তু আমার ধারণা যে এই যে উদ্দেশ্যে সরকার এই কাজটি করেছে সেটা সফল হবে, এবং এই এই যে জনগণের করের অর্থ সেটা সঠিক ব্যক্তির কাছে, সঠিক কৃষকের কাছে পৌঁছে যাবে। তো সেটা করাটাই এখন আমি মনে করি সরকারের বড় লক্ষ্য হওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে ক্ষুদ্র বা মাঝারি কৃষক যারা রয়েছেন তারা, আপনি যেরকমটা বলছিলেন যে তাদের কিন্তু দুর্দশার শেষ নেই, এরকম একটি স্টেটমেন্ট আমরা পেয়েছি। এবং সেই দুর্দশা ঘোচাতে সরকার, ব্যাংক, সাধারণ জনগণের আসলে কি করণীয় থাকতে পারে? দেখুন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে প্রায় 92% কৃষক ছোট এবং প্রান্তিক।
তো কিন্তু উৎপাদনের ক্ষেত্রে এদের গুরুত্ব বেশি এবং প্রতি ইউনিট উৎপাদনের ক্ষেত্রে তারা অনেক ভালো দক্ষতার সঙ্গে উৎপাদন করতে পারে। তো আমাদের সরকার কিংবা চারপাশে যারা সাহায্যের হাত বাড়ায় তাদের কাজ হলো যে তাদেরকে সময়মতো উপকরণ সহায়তাটা দেয়া এবং যখন আর্থিক অনটন থাকে তাদেরকে ঋণ সুবিধা পৌঁছে দেয়া এবং তারা যখন অসহায় থাকে তখন সহায়তার হাত বাড়িয়ে পাশে থাকা। তো এই কাজটা যদি করা যায় তাদেরকে উৎপাদনমুখী রাখা যাবে, আর যদি সেটা না করা যায় তাহলে উৎপাদনমুখী থাকবে না, অনেকেই কৃষিকাজ ছেড়ে কৃষির বাইরে চলে আসবে এবং তখন উৎপাদন কমে যাবে। যে কারণে আমরা সবসময় বলি যে কৃষিখাতে বিনিয়োগ বাড়াতে হবে, বাজেট বেশি করে সংস্থান করতে হবে। আর যেটা আমরা বলছি একটু আগে আপনি বলছেন যে কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, কৃষি ঋণ দেওয়ার কথা বলা হচ্ছে। সরকার কিছুদিন আগে খুব ক্ষুদ্র কৃষক যারা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দিয়েছে। এটা এমনি খুব বড় একটা অঙ্কের টাকা না, কিন্তু এটা মানসিকভাবে কৃষকদেরকে অনেক বেশি সহায়তা করে এবং মানসিকভাবে বুস্ট আপ করে। তো এর জন্য এই যে সরকার কিছু কিছু সাহায্য সহায়তা পৌঁছে দিচ্ছে, এটা উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে হয়তো কার্যকর ভূমিকা রাখবে। তবে আসল কথা হলো কৃষকরা তো আমাদের দেশের কৃষকরা সবাই তো ব্যক্তি পর্যায়ে চাষাবাদ করে এবং এই ক্ষেত্রে তাদেরকেই সবচেয়ে বড় ঝুঁকি গ্রহণ করতে হয় এবং ইনভেস্টমেন্ট তারাই করে। তো সেই ক্ষেত্রে এখন যদি ঋণ সুবিধাটা একটু পৌঁছে দেওয়া যায় তাদের কাছে, খুব সহজে ঋণ সুবিধা পৌঁছে দেওয়া যায় এবং কৃষক কার্ডের কথা বললেন, কৃষক কার্ডের মাধ্যমে যদি কৃষি উপকরণটা সহজে উচিত দামে ন্যায়সঙ্গত দামে সময় মতো পৌঁছে দেওয়া যায়, সেটাই হবে অনেক বড় কাজ। এবং সেটা যদি করা যায় তাহলে আমাদের উৎপাদন বাড়বে। গত 54 বছর ধরে, স্বাধীনতার পরে গত 54 বছর ধরে প্রায় 3%-ও বেশি হারে আমাদের উৎপাদন বেড়েছে, কৃষির উৎপাদন বেড়েছে এবং এছাড়াও কৃষি বহির্ভূত ক্ষেত্রেও আমাদের অনেক উন্নয়ন হয়েছে। তো এটাকে যদি, এই ধারাকে যদি অব্যাহত রাখতে হয় এবং আরও বেশি যদি বেগবান করতে হয়, তাহলে আমাদের ছোট কৃষক এবং যারা ভূমিহীন মজুর তাদের ভাগ্য উন্নয়ন করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে এরকম দুর্যোগপূর্ণ সময়ে তাদেরকে যত বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় ততই তারা উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত হবে এবং তাদের যে দুঃখ কষ্ট অনেকটাই ম্লান হয়ে যাবে, লাঘব হবে। আমরাও সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে আমরা জানতে এবং জানাতে চেষ্টা করেছি যে বন্যার ফলে আসলে সৃষ্ট যে সমস্যাগুলো সেগুলো কি কি হতে পারে, অর্থনীতিতে এর প্রভাবই বা কী হতে পারে এবং সেই প্রভাব কিভাবে উত্তরণ করা যেতে পারে। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফাতিহা শাফি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন।